ওয়েলকাম লার্নার্স, তোমাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল নেট জেআরএফ এডুকেশন ক্লাসেসে। আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি এডুকেশন সেট পেপারের আনসার নিয়ে, বাট সেখানে আমি সমস্ত আনসার দিইনি এবং তার সপক্ষে যুক্তিও দিইনি। তো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আশা করছি তোমরা হেল্প পাবে, কারণ আমি প্রত্যেকটা আনসার এখানে কভার করেছি এবং প্রত্যেকটা আনসারের জাস্টিফিকেশনও দিয়েছি। তো তোমরা যাদের কিছু ভুল হয়েছে, তো কেন ভুল হয়েছে সেটাও জানাটা প্রয়োজন। তো তার জন্য তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো। তো প্রথম যে কোয়েশ্চেনটা, অর্থাৎ সামাজিক শিখন বা সোশ্যাল লার্নিং ধারণাটিকে সূচনা কে করেন? তো এই যে সামাজিক শিখন বা সোশ্যাল লার্নিং, তার প্রবক্তা হলেন আমরা কি জানি যে বান্দুরা। তো বান্দুরা তিনি সোশ্যাল লার্নিং নিয়ে যেটা বলেছিলেন যে সামাজিকভাবে শিখন যেটা হয় সেটা হচ্ছে যে যে শিশু সে যখন শেখে তখন সোসাইটি থেকে অবজার্ভ করে শেখে, সোসাইটির আচরণকে অবজার্ভ করে শেখে। এবং তিনি নিজেও বিহেভিয়ারিস্ট, অর্থাৎ স্কিনার বা এই সমস্ত যে বিহেভিয়ারিস্ট যারা ছিলেন তাদের থিওরিকে তিনি কিন্তু সম্মতি মানে তাদের থিওরিকে তিনি অ্যাকসেপ্ট করেছিলেন। তো তাই জন্য তার যে থিওরি সেটা এক্ষেত্রে সামাজিক শিক্ষণ থিওরির যেগুলো অপশানস দেওয়া আছে তার মধ্যে কিন্তু আচরণবাদী হবে, কারণ তিনি গেস্টাল মনোবিজ্ঞানীগণের মধ্যে তো তিনি ছিলেন না, তিনি ফাংশনালিস্টও ছিলেন না এবং তিনি সাইকো অ্যানালিস্টও ছিলেন না, তিনি কিন্তু বিহেভিয়ারিস্ট ছিলেন। পরবর্তী কোশ্চেনে আসা যাক। পরবর্তী কোয়েশ্চেন হলো যে নিম্নলিখিত কোন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আদর্শ মানবভিত্তিক অভিজ্ঞা অর্থাৎ নর্ম রেফারেন্স টেস্ট এবং ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের মধ্যে পার্থক্য করা যায়? তো এখানেতে আনসারটা হবে শিখনের কাজ অনুযায়ী। থার্ড কোয়েশ্চেনটা হলো যে একজন দশম শ্রেণীর ছাত্র 64 জন দশম শ্রেণীর 64 জন নমুনার গড় ও সম্যক চ্যুতি হলো যথাক্রমে 19 এবং 3। তো নিম্নলিখিত কোনটি গড়ের সম্যক ত্রুটি অর্থাৎ স্ট্যান্ডার্ড এরর অফ দ্য মিন, যেখানে আনসারটা 3.75 বা 3.75। 4 নম্বর যে কোয়েশ্চেনটা, তথ্য সঞ্চালনের জন্য নিম্নলিখিত কোন যোগাযোগ ব্যবস্থা মুখ, সংকেত, বহিঃসজ্জা, দৃষ্টির ব্যবহার যুক্ত থাকে? অর্থাৎ আমরা যেটা জানি যে এখানে যেগুলো আছে যে ভিজুয়াল কমিউনিকেশন, ফর্মাল, নন ভার্বাল আর ভার্বাল। তো নন ভার্বালেতে যেটা হয় সেক্ষেত্রে কোনো ভার্বালি কোনো ভাষা ইউজ তো হয় না, কোনো ভাষার ইউজ করে কমিউনিকেশন তো হয় না, বাট হ্যাঁ এখানে কমিউনিকেট করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট বা যেখানেতে মুখের ভাষার প্রয়োগ করা হবে না, বাট একজন আরেকজনের সাথে আই কন্ট্যাক্টের মাধ্যমে, গেস্টার পশ্চারের মাধ্যমে ভার্বালি তারা কিন্তু ভার্বালি নয়, ল্যাঙ্গুয়েজের ইউজ ছাড়া সিম্বল ভাবে যারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। তো এটা অবশ্যই নন ভার্বাল কমিউনিকেশন হবে। নিম্নলিখিত কোনটি শিক্ষক মূল্যায়নী প্রিসেজ ক্রাইটেরিয়া বা পূর্বলক্ষণ মানদণ্ডের অংশ নয়? তো এখানে যে অপশানসগুলো আছে, শিক্ষণ অভিজ্ঞতা, শিক্ষকের প্রশিক্ষণ, শিক্ষকের ব্যক্তিগত গুণ ও শিক্ষকের শিখন শৈলী। তো একজন শিক্ষক হওয়ার জন্য তার যে প্রিসেজ ক্রাইটেরিয়া বা পূর্ব লক্ষণ যে মানদণ্ড, সেই মানদণ্ডের মধ্যে শিক্ষকের অভিজ্ঞতা থাকলে তো খুব ভালো। অনেক সময় আমরা দেখি যে টিচিং প্রফেশনের জন্য এক্সপিরিয়েন্সটা অনেক সময় মেনশন করে, তো অভিজ্ঞতা এখানে হবে। শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষক হতে গেলে তার প্রশিক্ষণেরও খুব প্রয়োজন। আমরা জানি যে প্রি সার্ভিস টিচিং কতটা ইম্পর্টেন্ট, টিচিং লার্নিং প্রি সার্ভিসটা কতটা ইম্পর্টেন্ট। তারপরে শিক্ষকের যে ব্যক্তিগত গুণ, অর্থাৎ একজন শিক্ষক হতে গেলে তার কিছু গুণাবলী থাকা ভীষণই ইম্পর্টেন্ট। কিন্তু যেটা এখানেতে কম ইম্পর্টেন্ট বা যেটা এখানের অংশ নয় সেটা হচ্ছে শিক্ষকের শিখন শৈলী বা শিক্ষকের শিখন শৈলীটা কেন? কারণ শিক্ষকের মধ্যে একজন শিক্ষকের যে শিখন শৈলীগুলো থাকে বা যার ইংলিশ হচ্ছে যে স্টাইল অফ টিচিং, তার যে টিচিং স্টাইল থাকে সেটা তার টিচার হওয়ার পরে ডেভেলপড হয় বা তার সেই প্রফেশনে এসে সে ওটাকে ডেভেলপ করে যে সে কোন স্টাইলেতে পড়াবে। কিন্তু
তার আদার্স যেগুলো সেগুলো কিন্তু তার মানে আগে থেকে একজন টিচারকে মূল্যায়ন করে দেখা হয়। মানে একটা টিচারকে যদি আমরা মূল্যায়ন করি তো সেক্ষেত্রে তার কোন কোন ক্রাইটেরিয়াগুলো আমরা দেখবো, সে কোন স্টাইলে পড়ায় সেটা আমরা দেখবো না, কিন্তু আমরা তার অভিজ্ঞতা দেখতে পারি, সে প্রশিক্ষিত কিনা দেখতে পারি, বা তার গুণটা দেখতে পারি যে সে টিচার হওয়ার জন্য যোগ্য কিনা। কিন্তু তার কে সে কোন স্টাইলে পড়াবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেদিকে কিন্তু আমরা দেখবো না। তো এজন্য এটা হবে যে শিক্ষকের শিখন শৈলী বা স্টাইল অফ টিচিং অফ টিচার। তো আমরা তার পরের কোয়েশ্চেনটা দেখি, 6 নম্বর কোয়েশ্চেনটা, যেখানে বলছে যে হোয়াট আর দ্য কস্ট কনসিডার ইন এ কস্ট বেনিফিট অ্যানালাইসিস। তো এটা অবশ্যই সব কটাই হবে, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট কস্ট, ইনটেঙ্গেবল কস্ট বেনিফিট অ্যানালাইসিস বলতে এখানে যেটা বোঝায় যে কোনো একটা বিষয়ে যখন আমি টাকা লাগাচ্ছি বা খরচা করছি তার বদলে আমি কতটা লাভ পাচ্ছি, কতটা আমার বেনিফিট হচ্ছে সেটাও আমি দেখছি। যদি আমরা কোনো একটা মানে একটা উদাহরণ যদি নিই, যদি কোনো একটা এলআইসি করছি, তা এলআইসিটা যদি আমি করছি, হ্যাঁ, যদি আমি প্রতি মাসে 1000 টাকা করে এলআইসি করছি, তো আমি কিন্তু এন্ড অফ দ্য ডে এটা দেখবো যে যখন আমার এটা কমপ্লিট হবে তখন আমি কতটা বেনিফিট পাবো, মানে কতটা সুদটা কতটা দেবে এবং কতটা আমি বেনিফিট পাবো। মানে আমি টাকার অঙ্কে হিসাব রেখে আমি টাকাকে খরচা করছি যাতে আমি আরও বেশি লাভ পাই সেখান থেকে। তো এটাই হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস। কস্ট মানে খরচ আর বেনিফিট মানে হচ্ছে লাভ, কত টাকা খরচ করলে আমি কত টাকা লাভ পাবো। যখন আমরা এই হিসেবটা করি তখনই সেটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস হয়। তো এই ক্ষেত্রে ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্টও লাগে, ইনটেঙ্গেবল কস্টও লাগে, আবার অপরচুনিটি কস্ট আর পোটেন্সিয়াল রিস্কও কিন্তু থাকে। তো এই ক্ষেত্রে অল অফ দিস অ্যাবাভ। তারপরেরটা, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ট্রিবিউটস সাবজেক্টিভ ইন সাংখ্য ফিলসফি। তো এখানে হচ্ছে যে আচ্ছা, সাবজেক্টিভ রিয়েলিটি ইন সাংখ্য ফিলসফি, এখানটা একটু কেটে গেছে। তো এর আনসারটা হবে পুরুষ অ্যান্ড প্রকৃতি। কারণ যখন সাংখ্য ফিলসফি আমরা পড়ছি, সাংখ্য ফিলসফির রিয়েলিটি অর্থাৎ মেটাফিজিক্স বলতেই আমরা কিন্তু জানি পুরুষ এবং প্রকৃতি। আমি এর আগের একটা ভিডিওতেও আমি এটা মানে করিয়েছি যে সাংখ্য ফিলসফির মতে মেটাফিজিক্স কী বা সৃষ্টিতত্ত্ব কী। তো সেক্ষেত্রে কিন্তু পুরুষ অ্যান্ড প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতি হচ্ছে একদম কজ, মানে জগৎ যে তৈরি হচ্ছে, রিয়েলিটি যে তৈরি হচ্ছে সেটার একদম কজ হচ্ছে প্রকৃতি। কিন্তু পুরুষ আর প্রকৃতি দুজনেরই কিন্তু অবদান আছে, তো তার জন্য কিন্তু এটা দুটোই হবে। ফ্রম হুইচ একাডেমিক সেশন বিএড প্রোগ্রাম বিকেম 2 years ইন অল ওভার ইন্ডিয়া। তো এটা 2014-15, এতে এক্সপ্লেন করার কিছু নেই। তারপরে ইফেক্টিভনেস অফ কারিকুলাম ইজ ডিটারমাইন্ড বাই অবজেক্টিভ, ডিজাইন, মেথড, ইভ্যালুয়েশন। তো একটা কারিকুলাম তার এফেক্টিভনেস মানে তার কার্যকারিতা কিভাবে নির্ধারিত হয়, যখন আমরা কোনো কারিকুলামের অবজেক্টিভ তৈরি করব তখন তো তার কার্যকারিতাটা আমরা দেখতে পাবো না। কারিকুলামটাকে ডিজাইন করার সময়ও তার কার্যকারিতাটা আমরা বুঝতে পারবো না, তার মেথডটার সময়ও আমরা বুঝতে পারবো না। কিন্তু কারিকুলামটাকে যখন আমরা ইভ্যালুয়েট করব মানে মূল্যায়ন করব, কারিকুলামটাকে যখন আমরা মূল্যায়ন করব তো তখন আমরা বুঝতে পারবো যে এই কারিকুলামটা আসলেই এফেক্টিভ হচ্ছে কিনা, মানে সেটার কার্যকরী হচ্ছে কিনা। ঠিক আছে, কারিকুলামটা স্টুডেন্টদেরকে দেওয়া হলো, স্টুডেন্টরা পড়লো, তারপরে পরীক্ষা দিল, স্টুডেন্টদের হয়তো ইমপ্রুভমেন্ট হলো, স্টুডেন্টদের ভালো রেজাল্ট হলো, বা যেটা আমরা আসলেই স্টুডেন্টদেরকে জানাতে চাইছি সেটা ওরা জানলো, তখনই আমরা বুঝবো যে কারিকুলামটা এফেক্টিভ কিনা। আমি একটা কারিকুলামকে লঞ্চ করার মাধ্যমে এটা আমি করতে চাইছি যে স্টুডেন্টসরা যাতে সোসাইটির প্রতি রেসপন্সিবল হয়ে ওঠে। তো কারিকুলামটা যখন স্টুডেন্টসরা পড়বে, তারা যখন আসলেই রেসপন্সিবল হবে, তখন মানে যখন ইভ্যালুয়েশনটা আমি দেখতে পাবো তাদের মধ্যে, তখনই আমি বুঝবো যে এটা এফেক্টিভ হচ্ছে কিনা। তো তার জন্য কিন্তু এটার ইভ্যালুয়েশন হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ডক্ট্রিন অফ স্যাদভেদ ইন Sadhvid is not relevant. Okay, এটা relevant. তো sevenfold judgment, reality of knowledge, probability theory of knowledge, absolute judgment from different standpoint. তো এটা কিন্তু absolute judgment from different standpoint হবে, কারণ স্যাদভেদ এটা
জৈন ফিলোসফির মানে জৈন ফিলোসফিতে স্যাদবেদ কথাটা বলা হয়েছে। জৈন যে দর্শন বা জৈন ফিলোসফির মতে নলেজ কিন্তু মানে মাল্টিপল, মানে আমরা কোনো একটা দৃষ্টিভঙ্গিতে নলেজকে বিচার করতে পারি না। ওরা বলেছে যে নলেজকে অনেক দৃষ্টিভঙ্গিতে মানে মাল্টিপলভাবে ওটাকে অনেকান্তবাদ অনুযায়ী নলেজকে আমরা দেখতে পারি। এটাও আমার কাছে নলেজ হতে পারে, ওটাও আমার কাছে নলেজ হতে পারে, সেটাও মানে কোনো একটা পার্টিকুলার জিনিসকে আমি বলতে পারি না। ধরো আমাকে কেউ বলল যে যে আমি খবর পেলাম ওখানেতে ওটা হয়েছে, তো আমি তার কারণ হিসেবে মাল্টিপল মানে কারণকে খাড়া করতে পারি। আমি বলতে পারি যে হয়তো ওটা ও করেনি, হয়তো ওটা সে করেছে, হয়তো বা এটা। তো এই যে মানে ডিফারেন্ট অ্যাঙ্গেলে কোনো জিনিসটাকে দেখা, সেটাই হচ্ছে মানে অনেকান্তবাদ। তো শ্যাদবাদ হচ্ছে যেখানেতে জৈন ফিলোসফি বলেছে যে হয়তো বা মানে ওই যে হয়তো দিয়ে কোনো একটা জ্ঞানকে হয়তো দিয়ে বলেছে। হয়তো যখন একটা হাতির পাকে যখন টাচ করছে তখন বলছে হয়তো এটা থাম হতে পারে, হয়তো এটা পা হতে পারে, মানে বিভিন্ন রকম অ্যাঙ্গেলেতে কোনো একটা মানে জিনিসকে বিচার করছে। সেটার কিন্তু কোনো পার্টিকুলার নলেজের কথা এখানে বলা হচ্ছে না। তো সেই যে শ্যাদবাদেতে 7টা ফোল্ডে মানে নলেজের কথা বলেছে, যে 7টা তত্ত্ব থাকে। ওকে, তো সেই জন্য এখানে সেভেন ফোল্ড জাজমেন্ট এটা হবে। রিলেটিভিটি অফ নলেজ অর্থাৎ জ্ঞানের আপেক্ষিকতা। আমি কি বললাম যে এখানে কিন্তু জ্ঞানের কোনো নির্দিষ্ট এরকম নেই, অ্যাবসলিউট জ্ঞান কিছু নেই। জ্ঞান এখানে আপেক্ষিক, অর্থাৎ এটা হতেও পারে আবার এটা নাও হতে পারে। প্রবাবিলিটি থিওরি অফ নলেজ অর্থাৎ যে নলেজটা সেটা প্রবাবিলিটি মানে সম্ভাবনা, মানে এটা যে শিওর নলেজ সেরকম না, হতেও পারে নাও হতে পারে, প্রবাবিলিটি। এবং অ্যাবসলিউট জাজমেন্ট ফ্রম ডিফারেন্ট স্ট্যান্ড পয়েন্ট অর্থাৎ বিভিন্ন স্ট্যান্ড পয়েন্ট থেকে জাজ করছে, বাট জাজমেন্টটা একদম সঠিক করছে। তো এক্ষেত্রে বলছে শ্যাদবেদা কোনটা নয়, নট রিলেভেন্ট। এখানে কেটে গেছে, এটা নট রিলেভেন্ট। তো এটা কিন্তু অ্যাবসলিউট জাজমেন্ট ফ্রম ডিফারেন্ট স্ট্যান্ড পয়েন্ট, কারণ মানে ডিফারেন্ট স্ট্যান্ড পয়েন্ট থেকে জাজমেন্ট তো করে কিন্তু অ্যাবসলিউট জাজমেন্ট কিন্তু করতে পারে না। ঠিক আছে, পরম বিচার করতে পারে না, জাজমেন্টটা করলেও সেটা প্রবাবেবল জাজমেন্ট হবে। তো এই জন্য এটা হবে। তারপরে 11টা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ proposed by Deng and Luke as knowledge base for teachers। তো এটা কিছু এক্সপ্লেন করার নেই, ডিসিপ্লিনারি প্র্যাকটিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল কনসেপ্ট অফ নলেজ। এ চাইল্ড ইজ অ্যাভারেজ ইন অ্যাচিভমেন্ট, হাই ইন ইন্টেলিজেন্স, লো ইন scientific aptitude. This is an example of intra-individual differences, which while examine the difference between correlated sample means the degree of freedom on n minus 1. Which type of assessment are conducted during teaching learning process? তো এটা তো আচ্ছা, ডিউরিং দ্য টিচিং লার্নিং প্রসেস। আচ্ছা, এটা ফর্ম্যাটিভ অ্যান্ড ডায়াগনস্টিক, কারণ এখানে কি বলেছে যে কোন টিচিং লার্নিং প্রসেস ক্লাস চলাকালীন হয়, যে শিক্ষক শিক্ষণ প্রক্রিয়া নিম্নলিখিত কোন ধরনের মূল্যায়ন পরিচালনা করা হয়, মানে প্রক্রিয়া চলাকালীন, ক্লাসটা চলাকালীন। তো ক্লাস চলাকালীন হয় ফর্ম্যাটিভ এবং ডায়াগনস্টিক। কারণ প্লেসমেন্ট কখন হয়, যখন কোনো মানে প্লেসমেন্ট দেওয়া হয়, যখন কোনো প্লেসমেন্ট আমরা কখন করি, আমরা ইঞ্জিনিয়ারিং জবের ক্ষেত্রে শুনে থাকি এই কথাটা, যে প্লেসমেন্ট মানে যে ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রিটা সেটা হয়ে গেলে ওই ইউনিভার্সিটি বা কলেজ থেকে প্লেসমেন্ট দেবে, মানে কাজ, মানে কোনো কাজে যখন কাউকে প্লেস করার জন্য যে অ্যাসেসমেন্টটা হয় সেটা হচ্ছে প্লেসমেন্ট। ডায়াগনস্টিক মানে হচ্ছে যে কারো দুর্বলতা নির্ণয় করার জন্য যে অ্যাসেসমেন্টটা হয়, যে ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট আছে, তার মধ্যে কোন কোন স্টুডেন্ট দুর্বল বা পিছিয়ে পড়ছে তাদেরকে মানে আইডেন্টিফাই করার জন্য হয়। ফর্মেটিভ মানে হচ্ছে যে ক্লাস চলাকালীন স্টুডেন্টরা কতটা শিখছে সেটা দেখার জন্য যে অ্যাসেসমেন্ট হয়। সামেটিভ হচ্ছে যে একদম ক্লাস শেষ হয়ে গেলে বা ওই ইয়ারটা শেষ হয়ে গেলে লাস্টে গিয়ে যে
এক্সামটা হয় সেটা হচ্ছে সামেটিভ। তো এক্ষেত্রে কি বলছে, ক্লাস চলাকালীন কোন অ্যাসেসমেন্ট হয়, এক্ষেত্রে ফর্মেটিভ তো হবেই, তার সাথে ডায়াগনস্টিকও হবে, কারণ ডায়াগনস্টিকও কিন্তু ক্লাস চলাকালীনই কোন স্টুডেন্ট দুর্বল সেই স্টুডেন্টদেরকে নির্ণয় করার জন্য এই অ্যাসেসমেন্টটা হয়। তারপরে ফর ইফেক্টিভ ক্লাসরুম টিচিং লার্নিং process, the teacher should give topmost priorities to the learning. টেস্টিং, অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন, মেজারমেন্ট। এখানে ইভ্যালুয়েশন হবে, কারণ তোমরা এটা গুগলে করেও দেখতে পারো যে টেস্টিং, অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন, মেজারমেন্টের মধ্যে ইভ্যালুয়েশন হচ্ছে সব থেকে বড়, অর্থাৎ ইভ্যালুয়েশন মানে টেস্টিং সব থেকে ছোটো, তারপরে অ্যাসেসমেন্ট, তারপরে মেজারমেন্ট, টেস্টিং, তারপরে মেজারমেন্ট, তারপরে অ্যাসেসমেন্ট, তারপরে ইভ্যালুয়েশন। সো ইভ্যালুয়েশন স্কোপ হচ্ছে অনেক বড়, তোর সব থেকে বেশি প্রায়োরিটি পাবে কিন্তু ইভ্যালুয়েশন। তারপরে এ ভেরিয়েবল দ্যাট ইজ ডিফিকাল্ট টু অবজার্ভ, ডিফাইন অ্যান্ড কন্ট্রোল ইন এডুকেশন রিসার্চ ইজ, এটা ইন্টারভেনিং ভেরিয়েবল। তোমরা আমার ভেরিয়েবলের একটা যে ভিডিওস আছে সেটাও দেখতে পারো, সেখানেতে কিন্তু প্রত্যেকটা ভেরিয়েবলের আলাদা আলাদা আমি ডেসক্রাইব করেছি। তো সেখানে ইন্টারভেনিং ভেরিয়েবলও এইভাবেই ডেসক্রাইব করা আছে যে ইন্টারভেনিং ভেরিয়েবল হলো সেই ভেরিয়েবল যেই ভেরিয়েবলকে কিন্তু রিসার্চার মানে ডিফাইন করতে পারে না বা অবজার্ভ করতে পারে না, মানে এমন একটা ভেরিয়েবল যেটা রিসার্চে তো থাকে, রিসার্চে প্রভাব পড়ে, ঠিক আছে, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলেতে ইন্টারভেনিং ভেরিয়েবলের প্রভাব পড়ে, কিন্তু রিসার্চার ওই ভেরিয়েবলটাকে অবজার্ভ করতে পারে না। ধরো রিসার্চার এটা পরীক্ষা করতে চাইছে যে হয়তো দেখতে চাইছে যে একটা স্টুডেন্ট সে তার রেজাল্ট কেন ভালো হচ্ছে, মানে তার পড়ার সাথে রেজাল্ট ভালো হওয়ার কী সম্পর্ক, রাত জেগে পড়ার সাথে, রাত জেগে পড়ার সাথে স্টুডেন্টের রেজাল্ট ভালো হওয়ার কী সম্পর্ক। তো এখানেতে এমন একটা ভেরিয়েবল মাঝখানে চলে এলো, সেই ভেরিয়েবলটা হয়তো মোটিভেশন, সেই ভেরিয়েবলটাকে মেজার করা যাবে না, রিসার্চার সেই ভেরিয়েবলটাকে মেজার করতে পারবে না, কারণ ভেরিয়েবলটা তার একটা মেন্টাল মানে একটা কনস্ট্রাক্ট, যেটাকে মেজার করতে পারবে না, যেটাকে অবজার্ভও করতে পারবে না, কিন্তু ওটাকে অস্বীকারও করতে পারবে না, ওটাকে থিওরিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে যে স্টুডেন্ট শুধু রাত জেগে পড়ার জন্যই ওর রেজাল্ট ভালো হয় না, তার সাথে ও নিজে ভীষণ হ্যাপি, হয়তো ও ভীষণ হ্যাপি, মনের দিক থেকে ভীষণ হ্যাপি, তাই জন্য ওর রেজাল্টটা ভালো হচ্ছে। তো এই যে ভেরিয়েবলটা, এই যে হ্যাপিনেস বা এই যে মোটিভেশন, এগুলো কি রিসার্চার ডিরেক্ট অবজার্ভ করতে পারছে না, তাই জন্য কন্ট্রোলও করতে পারছে না, ডিফাইনও করতে পারছে না, কিন্তু ওটা থিওরিটিক্যালি কিন্তু এক্সিস্ট এই ভেরিয়েবলটা। তারপরে হচ্ছে 17টা, reliability is not a sufficient condition to determine the validity of any educational test। এটা ঠিক, রিলায়েবিলিটি কিন্তু সাফিসিয়েন্ট নয়, এডুকেশনাল রিলায়েবিলিটি ভ্যালিডিটি সাফিসিয়েন্ট নয় এডুকেশন টেস্টের জন্য। ভ্যালিডিটি অফ এনি টেস্ট ডিপেন্ড আপন ইজ রিলেভেন্স, এটাও ঠিক যে মানে ভ্যালিডিটি অফ এনি টেস্ট ইজ ডিপেন্ড আপন ইটস রিলেভেন্ট, মানে কোনো টেস্ট যদি রিলেভেন্স হয় বা রিলায়েবল হয়, তো তাহলে সেটা কী বলবো, ভ্যালিডিটিও তার থাকবে, সেটা যদি রিলায়েবিলিটি ভালো থাকে তো তার ভ্যালিডিটিও থাকবে, মানে এরকম একটা ব্যাপার আর কি, মানে ভ্যালিডিটি ডিপেন্ডস অন রিলায়েবিলিটি, ঠিক আছে। তো এই দুটোই সঠিক, কিন্তু এই রিজনটা কিন্তু ওটার মানে যথার্থ রিজন নয়, যে কজটা সেটা যথার্থ রিজন কিন্তু এটা নয়, তাই জন্য বি হবে এটা। ভ্যালিড নলেজ ইন ইন্ডিয়ান ফিলোসফি কনটেক্সট ইজ রিলেটেড টু সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড সোর্স অফ নলেজ, প্রমাতা, প্রমেয়, প্রমাণ। এটা তো আমরা মানে ক্লাস 12-এর ফিলোসফি থেকেই পড়ে আসছি, প্রমাতা, প্রমেয় অ্যান্ড প্রমাণ তিনটেই ভারতীয় দর্শনের জন্য ইম্পর্টেন্ট, নলেজের জন্য ইম্পর্টেন্ট, তো এটা ডি হবে। হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি কনসিডার্ড দ্য ফার্স্ট স্টেপ অফ অ্যাপ্লাইং মিক্সড মেথড রিসার্চ। তো এটা অ্যাকচুয়ালি মানে একটু কনফিউজিং, কারণ সিলেকশন অফ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেটা কালেকশন টেকনিক এটাও হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ফর্মুলেশন অফ অবজেক্টিভস এটাও হতে পারে। আমার এটা মনে হয়েছে ফর্মুলেশন অফ অবজেক্টিভস, এই কারণে মেবি আই অ্যাম রং অর রাইট, আই ডোন্ট নো,
এটা আমার এই জন্যই মনে হয়েছে কারণ যে কোনো রিসার্চ যখন আমরা কন্ডাক্ট করি তখন কিন্তু ফার্স্টে আমাদেরকে তার অবজেক্টিভটাকে আগে দেখতে হয় নাকি তার মেথডে আমরা চলে যাই। সো আমরা অবজেক্টিভের বেসিসে আমরা তার মেথডটা ঠিক করি। অবজেক্টিভটা যেটা আমার হবে সেটা নিডটা যদি থাকে যে আমাকে কোয়ালিটেটিভও মানে ডেটা কালেক্ট করতে হবে, কোয়ান্টিটেটিভও করতে হবে, তারপরে গিয়ে আমরা মানে মিক্সড মেথড করব। তারপরে গিয়ে আমরা কোয়ান্টিটেটিভ ডেটা কালেকশন করব বা ডিটারমাইন্ড অফ ফেসিবিলিটি এগুলো করব, কিন্তু আগে আমাদেরকে অবজেক্টিভটাই করতে হয়। তো সেই হিসেবে আমি এটা করেছি। তোমরা কি করেছো সেটা তোমরা কমেন্টে জানিও। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, 20 নম্বরের কোয়েশ্চেন। তো এখানতে PERT এমপ্লয়েজ 3 টাইম এস্টিমেট অ্যান্ড নো কস্ট টাইম। 3 টাইম এস্টিমেট, PERT মানে হচ্ছে 3 টাইম এস্টিমেট, যেখানে অপটিমিস্টিক, পেসিমিস্টিক অ্যান্ড মোস্ট লাইকলি এই তিনটে টাইমের উপরে ডিপেন্ড করে। PERTর কোনো ফিক্সড টাইম থাকে না, তিনটে টাইম থাকে, তিনটে এস্টিমেটেড টাইম থাকে এবং এর নো কস্ট এস্টিমেট। তারপরে 21টা যেটার আনসার হবে এ, হুইচ অফ দ্য ফলোয়িং ইন পেয়ার ক্যারেক্টারিস্টিক্স দ্য ক্লাসরুম ইনস্ট্রাকশন ইন ব্লেন্ডেড লার্নিং ক্লাসরুম, টিচার লেড এবং ইন্ডিভিজুয়াল পিসি। সো এটা হচ্ছে 1 আর 4। তারপরে হুইচ অফ দ্য স্যাম্পলিং টেকনিক ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টু সিলেক্ট এ স্যাম্পল অফ টিনেজার অ্যাবিউজার্স। পারপাসিভ স্যাম্পলিং, কারণ আমরা পারপাস ওয়াইজ মানে টিনেজ অ্যাবিউজার্স, সো অ্যাবিউজার্স সবাই তো অ্যাবিউজার হয় না। তো এটা যদি আমার উদ্দেশ্য থাকে যে আমি অ্যাবিউজার্সদেরকে সিলেক্ট করব, তো সেই পারপাস ওয়াইজ আমি তাদেরকে সিলেক্ট করতে পারি। তো তাই জন্য এটা পারপাসিভ স্যাম্পলিং। তারপরে ইকুয়ালিটি রিসার্চ ইজ দ্য আউটকাম অফ, এটা অ্যাকচুয়ালি অনেকেই এটার আনসারটা করেছে হবে যে কালেকটিভ এর রিচ সোর্স অফ লিটারেচার। বাট আমার যেটা মনে হয়েছে যে এটা অ্যান অ্যানালিটিক্যাল মাইন্ড। তার কারণ হচ্ছে যে একটা রিসার্চের কোয়ালিটি কিসের উপর ডিপেন্ড করে। একটা কোয়ালিটি রিসার্চ মানে একটা ভালো রিসার্চ লিটারেচারের উপর ডিপেন্ড করে অবশ্যই। তার সাথে যদি আমি হয়তো অনেক লিটারেচার করেছি, অনেক রিভিউ রিলেটেড লিটারেচার করেছি, বাট স্টিল আমার একটা অ্যানালিটিক্যাল মাইন্ড নেই, আমি তো রিভিউ রিলেটেড লিটারেচার থেকে স্টাডিটাকে কপি করব না। আমি রিভিউ রিলেটেড লিটারেচার থেকে একটা গাইড নেব আমার স্টাডিটা করার জন্য। বাট অ্যাজ আ রিসার্চার আমার তো একটা অ্যানালিটিক্যাল মাইন্ড হওয়া প্রয়োজন, বিশ্লেষণাত্মক একটা মানে মস্তিষ্ক হওয়া প্রয়োজন, যেটাতে আমি আমার রিসার্চটাকে ভালোভাবে এস্টাবলিশ করতে পারবো। তো সেজন্য আমার মনে হয়েছে যে অ্যান অ্যানালিটিক্যাল মাইন্ড ইম্পর্ট্যান্ট একটা কোয়ালিটি রিসার্চের জন্য। তো তারপরে অ্যাসেসিং অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস টু education of comparable quality is recommended by POA 1992. Statistics can be used to analyze data collection on the following variable. Obviously এটা dependent variable. Who gave the concept of zone of proximal development? অবশ্যই ভাইগটস্কি। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে একটা স্টুডেন্টের নিজস্ব শেখার একটা জোন থাকে। সে যখন নতুন কিছু একটা জিনিস শিখতে যায়, তো সেই জিনিসটা শিখতে যাওয়ার আগে সেই জিনিসটা সম্পর্কে তার নিজস্ব একটা জোন থাকে যে সে কতটা সেই কাজটা করতে সমর্থ হবে একা, সেটাই হচ্ছে দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। যদি আমাকে এখন একটা সরল করতে দেওয়া হয়, তো মানে হয়তো আমার কাছে সরলটা ভীষণ নতুন, এটা কমপ্লেক্স একটা টাস্ক, তো সেটার সরলটা করার আগে নিশ্চয়ই আমি যোগ বিয়োগ এগুলো জানি। তো ওই যে আমার জোন, যে আমি যোগ জানি, আমি বিয়োগ জানি, ওই যে আমার জোন যেটা আমি একাই করতে পারবো, সেইটুকুটাই আমার জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তো এটা ভাইগটস্কি দিয়েছিল। তারপরে দ্য ইন্ডিভিজুয়ালস উইথ ডিসেবিলিটি এডুকেশন অ্যাক্ট প্রোভাইডস এ ফ্রি and appropriate public education to all children with disability. What else is provided to all students under it? তো এটার আনসার হবে ডি, অর্থাৎ প্রফেশনাল এড টু অ্যাসিস্ট উইথ ইনস্ট্রাকশন। এবং 28 কোয়েশ্চেন, যেটা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, এটা হবে ট্রায়াঙ্গুলেশন ইজ এ কোয়ালিটেটিভ
ক্রস ভ্যালিডেশন। কারণ ট্রায়াঙ্গুলেশন মানে হচ্ছে যে একটা মানে এটা এক ধরনের মেথড বলা যেতে পারে, যেটা বেসিক্যালি একের বেশি মেথড ইউজ করে বা একের বেশি ডেটা ইউজ করে যখন মানে কোনো প্রবলেমকে সলভ করা হয়, কোনো রিসার্চের প্রবলেমকে সলভ করা হয়, মানে কোনো রিসার্চার যখন কোনো একটা রিসার্চার বেসিক্যালি কী করে, কোনো এক ধরনের ডেটা কালেকশন করে, হয়তো জাস্ট ইন্টারভিউয়ের হেল্প নিল আর অবজারভেশনের হেল্প নিল, বাট প্রবলেমটাকে আরও ডিটেলসে জানার জন্য, ডেটাটাকে আরও ডিটেলসে জানার জন্য যখন রিসার্চার একের বেশি মেথড ইউজ করে আর একের বেশি ডেটাকে ইউজ করে, তখন সেটাকে বলা হয় ট্রায়াঙ্গুলেশন, রিসার্চটাকে আরও বেশি মজবুত করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু এগুলো সবকটাই হবে, মানে involves two or more source of data হবে, multiple data collection procedure হবে, triangulation includes two or more research methods হবে, বাট এটা কোয়ালিটেটিভ ক্রস ভ্যালিডেশন নয়। তো তো এটাই হচ্ছে 28টা কোয়েশ্চেন আমি করলাম আনসার। তোমরা 28টার মধ্যে কটা করেছো এটা জানিও। তোমরা যদি বাকিও জানতে চাও তো তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি এর পরের একটা ভিডিওতে বাকি আরও যেগুলো আছে সেগুলো করব। তো ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে তো তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর চ্যানেলে আমি এডুকেশানের নেট সেট রিলেটেড আরও অনেক ভিডিওস দিই, যেটা আই হোপ তোমাদের ভালো লাগবে। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। থ্যাংক ইউ।